আজ 15 অক্টোবর বুধবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিওস্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি। বন্দি বিনিময়ের আওতায় নূর হোসেনের সঙ্গে সাজ্জাদ সুব্রতকে চায় বাংলাদেশ, ভারত চাইছে অনুপ দাউদকে। ছাত্রদলের 201 সদস্যের নতুন কমিটি ঘোষণা, 80 ভাগই বিবাহিত, ছাত্র নয় 60 ভাগ। একদিকে চলছে রেলের দখল মুক্ত করার অভিযান, অন্যদিকে নতুন করে দখল হচ্ছে জমি। বেসরকারি খাতে ছেড়ে দেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানই বন্ধ, বেশ কিছু জমি স্থাপনা ব্যবহার করা হচ্ছে ভিন্ন কাজে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় আদালতের সামনে হাজির না হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আজ এই আদেশ দেন। হজ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে 2 অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এই মামলা হয়। ওই দিনই মামলাটি আমলে নিয়ে আদালত লতিফ সিদ্দিকীকে আজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তিনি আজ আদালতে না আসায় তার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। বর্তমানে আব্দুল লতিফ সিদ্দিকী দেশের বাইরে রয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলছি সহকর্মী মাসুদ কার্জনের সঙ্গে। জনাব মাসুদ কার্জন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা আদালতের সামনে হাজির নয় মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এটা আপনি জানেন। গ্রেপ্তারের দায়িত্ব নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর উপরই বর্তায়। এই সম্পর্কে তারা কি তাদের করণীয় ঠিক করেছে? মানে তারা কিভাবে আদালতের এই আদেশ পালন করবে? মাসুদ কার্জন। খালেদ, কিছুক্ষণে আগে এই আদালতে আদেশটি দিয়েছে। আদালতে হাজির হওয়ার নির্দেশ, তার একটা তারিখ ধার্য ছিল। তারিখে নির্ধারিত ধার্য তারিখের মধ্যে তিনি আদালতে হাজির না হওয়ার কারণে তাকে আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এবং তার বিরুদ্ধে কিন্তু শুধু ঢাকাতেই নয়, আরও ঢাকার বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আদালতে, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, বিভিন্ন জায়গায় কিন্তু একই ঘটনায়, একই বক্তব্যের প্রেক্ষিতে, একই বিষয়ে তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। সেসব মামলায় কিন্তু তাকে হাজিরার নির্দেশ আছে। এবং কাদের সিদ্দিকী, আমরা যতদূর জানতে পেরেছি, তার সঙ্গে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে কয়েক দফা কথা হয়েছে। তিনি এখন কিন্তু দুঃখিত লতিফ সিদ্দিকী, তিনি কলকাতায় আছেন এবং সেখান থেকে এর আগে তিনি জানিয়েছেন যে দেশে ফিরবেন কিনা, এবং বলেছেন স্পষ্ট করে যে দেশে ফেরার ব্যাপারে তার কোনো আপত্তি নেই বা তিনি ফিরতে চান, এবং কিন্তু শেখ হাসিনা সরকার বিব্রত হতে পারে এই কারণে দেশে ফিরছেন না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে তারা আদালতের লিখিত আদেশটি এখনও তারা হাতে এসে পৌঁছায়নি। আদেশ আসার পরে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। তবে এই প্রক্রিয়ায় যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে, তো তারা হয়তো ইন্টারপোলের সহায়তা নেবেন, বা যেভাবে তারা বাইরে থাকা বা পালিয়ে থাকা যারা অপরাধ করে থাকেন বা তাদের বিরুদ্ধে মামলা থাকেন, ফিরিয়ে আনার যে প্রক্রিয়া তারা করে থাকেন, হয়তো তারা সেই প্রক্রিয়াতেই যাবেন। তবে পুরোপুরি বিষয়টি নির্ভর করছে তাদের হাতে আদালতের নির্দেশ পৌঁছাতে হবে। তারপর কিছু প্রক্রিয়া আছে, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যদি তারা ভারতে এখন পর্যন্ত থেকে থাকেন, সেই ভারতের সঙ্গে কথা বলা, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা, এই কাজগুলো তারা করবেন। তবে তারা সিদ্ধান্ত নেবেন আদালতের লিখিত যে আদেশটি আছে সেটি হাতে এসে পৌঁছার পর। তো এখন পর্যন্ত তারা সেই আদেশ পাননি, পাওয়ার পর হয়তো তারা সিদ্ধান্ত যাবেন। খালেদ, আরেকটি বিষয় জানিয়ে রাখি, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে, 20টিরও বেশি মামলা বিভিন্ন জায়গায় হচ্ছে। সবকটি মামলায় কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় এই 295 ফৌজদারি কার্যবিধি 295 থেকে 298 ধারা এর মধ্যেই পড়েছে। এবং এই মামলার যদি তাকে বিচারের সম্মুখীন করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে যদি ফিরিয়ে আনে, বা তার যে আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা যদি কার্যকর করে, সেক্ষেত্রে তাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করা। তো সেই ক্ষেত্রে তাকে যদি আইনি ভাবে যদি সেটি মোকাবেলা হয়, সেটি কিন্তু শাস্তি হচ্ছে সর্বোচ্চ 2 বছর এবং অর্থদণ্ড, পাশাপাশি উভয় শাস্তিই তাকে দণ্ডিত করা যায় যদি তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। তো এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত আছে, ফিরিয়ে আনার বিষয়টিও বা তাকে আদালতের সামনে হাজির করা, গ্রেপ্তার করা। আপনাকে ধন্যবাদ। আমরা পরের খবরে দেখছি যে শুধু নূর হোসেন বা অরূপ চেটিয়া নয়, বাংলাদেশ ও ভারত দুই দেশে পালিয়ে থাকা আরো কয়েকজন সন্ত্রাসী বিনিময় করতে চায়। বিষয়টি আলোচনা পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কূটনীতিক পর্যায়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে কলকাতায় নূর হোসেনের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই আলোচনা তেমন এগুচ্ছে না। পালিয়ে থাকা অপরাধী হস্তান্তরে 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি সই হয়। বহুল আলোচিত নারায়ণগঞ্জ 7 খুন মামলার অন্যতম আসামি নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসে বন্দি বিনিময়ের বিষয়টি। এর অংশ হিসেবে বাংলাদেশ নূর হোসেনের পাশাপাশি ফেরত চায় চট্টগ্রামের শিবির ক্যাডার সাজ্জাদ ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকেও। আর ভারত অনুপ চেটিয়ার পাশাপাশি ফেরত চায় দাউদ হায়দারের ঘনিষ্ঠ বলে পরিচিত দাউদ মার্চেন্টকে।
যিনি গুলশান কুমার হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। নূর হোসেনকে চেয়েছি এবং নূর হোসেনের সঙ্গে আরও যাদের যাদের আমাদের প্রয়োজন ছিল সবাইকে আমরা চেয়েছি এবং সেই প্রক্রিয়াগুলি চলছে এবং তারা কিন্তু এখনো মানে দুই একজন ছাড়া তেমন কেউর কাছে রিকোয়েস্ট করে মানে কারোর জন্য রিকোয়েস্ট করেনি। ওই দুই একজনের নামই রিকোয়েস্ট করছে, সেগুলো আমরা দেখছি। তবে এসব বিষয়ে দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি যোগাযোগ আছে। জেসিসি জয়েন্ট কমিটির যে কনসালটেটিভ কমিটির যে মিটিংটি হয়েছে সেখানেও তারা আলোচনা করেছেন। এটি একটি চলমান প্রক্রিয়া এবং এটা যতটুকু সময় লাগে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নূর হোসেনের মতো কোনো অভিযুক্ত আসামিকে ফেরত আনতে। আইনি জটিলতা রয়েছে, দুই দেশের কিছু ফর্মালিটিস আছে, এই ফর্মালিটিস শেষ করেই আমরা আমাদেরগুলো আনবো এবং তারাও তাদেরগুলো নিয়ে যাবেন। এসব সন্ত্রাসীর পাশাপাশি ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম আসামি দুই সহোদর মুরসালিন মুত্তাকিন সহ অনেক জঙ্গি বা সন্ত্রাসী ভারতে, অন্যদিকে ভারতের বেশ কিছু সন্ত্রাসী বা জঙ্গি বাংলাদেশে আছে। দুই দেশই বরাবর এরকম দাবি করে আসছে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন। বিস্তারিত জানবো তার কাছে। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বাংলাদেশে অপরাধ করে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি বেশ সহজ। এক্ষেত্রে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর সক্ষমতা আপনি কিভাবে মূল্যায়ন করেন জনাব স্বপন? দেখুন, আমাদের সীমান্ত রক্ষী বাহিনী মাঝখানে আমাদের একটা স্যাটব্যাক গিয়েছে, স্যাটব্যাকের পরে আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের সীমান্ত রক্ষী বাহিনী একটি অত্যন্ত শক্তিশালী এবং গ্রহণযোগ্য বাহিনী। এই বাহিনী নিরলস পরিশ্রম করছে, প্রতিদিনই কোনো না কোনোভাবে কোথাও না কোথাও সীমান্ত রক্ষী বাহিনীর হাতে চোরাকারবারীরা, মাদক চোরাচালানকারীরা ধরা পড়ছে এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হচ্ছে। যেখানে সমস্যাটি যে আমাদের অনেকগুলো সমস্যা হচ্ছে, যার মধ্যে একটি সমস্যা হচ্ছে আমাদের গোটা সীমান্ত জুড়ে আমাদের কোনো রিং রোড নেই এবং আমাদের নিজস্ব কোনো ফেন্সিং নেই। এই রিং রোড এবং ফেন্সিং না থাকবার কারণে যে পরিমাণ এফোর্ট দেওয়া বা যে পরিমাণ কার্যকর পাহারা দেওয়া দরকার আমরা সেটা করতে পারছি না। তবে সরকার সদয় বিবেচনা করছে যত দ্রুত সম্ভব আমাদের সীমান্ত এলাকায় আপনার রিং রোড করে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করবার জন্য। এটি খুব প্রচলিত ঘটনা এবং স্বাভাবিক ঘটনা যে বাংলাদেশে অপরাধ করে ভারতে অনেকেই পালায় যায় এবং ভারতে অপরাধ করে বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। আমরা দুটি দেশই এখন জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছি এবং আমার ধারণা, আমার বিশ্বাস যে সময়ের পরিক্রমায় এই লড়াই আরো জোরদার হবে, আরো কার্যকর হবে এবং আরো বেশি পরিশীলিত হবে। ফলে আমরা এই কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে পারবো। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, এই মুহূর্তে নারায়ণগঞ্জের ৭ খুন মামলার যে প্রধান অভিযুক্ত নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি কোন পর্যায়ে এই মুহূর্তে রয়েছে? আপনারা কি ভারতের যথেষ্ট সহায়তা পাচ্ছেন এই বিষয়ে? দেখো, ভারতের কাছ থেকে আমরা অসহযোগিতা পাইনি, আমরা ভারতের কাছে সহযোগিতা পাচ্ছি। ভারতের একটি আদালতে মামলা রয়েছে, আপনিও জানেন এবং দেশবাসী জানে। কোন দেশের কোন আদালতে কারোর বিরুদ্ধে মামলা থাকলে ওই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিষয়টি এগোনো খুব মুশকিল হয়ে পড়ে। তো আমাদের পক্ষ থেকেও কূটনৈতিক তৎপরতা রয়েছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে এই বিষয়টি নিয়ে, কারণ এটি একটি স্পর্শকাতর বিষয় এবং দেশবাসী এই নূর হোসেন সহ এ ধরনের অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি দেখতে চায়। সরকার এই ব্যাপারে আন্তরিক এবং বদ্ধপরিকর। জনাব স্বপন, আরেকটি বিষয় নিশ্চয় আপনার নজরে এসেছে যে সোমবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে যে বর্ধমানে বোমা বিস্ফোরণে জামায়াতের সংশ্লিষ্ট সূত্র ধরে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে চাপে ফেলে তিস্তা চুক্তিতে রাজি করাতে একটি পরিকল্পনা করছে সরকার। এই টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন সোমবার প্রকাশিত। এই কৌশল কি কাজে আসবে খুব একটা? আপনার কাছে কি মনে হয়? এই কৌশল কাজে আসবে কিনা আমি এখান থেকে বসে বলা সম্ভব নয়। তবে আমি একটি বিষয় বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাঙালির একটি ইমোশন ছিল, আবেগ ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি যে আচরণ করছেন, যে আচরণটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। সর্বশেষ তার দলের একজন সংসদ সদস্য যেভাবে সারদা গ্রুপের সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য অর্থ যোগান দিয়েছেন এবং মদত দিয়েছেন, এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। জাতি হিসাবে আমরা চাই
ভারতের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমরা উভয় জাতি উভয় দেশের জনগণ আমরা লাভবান হতে চাই। আমরা এশিয়াকে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী এশিয়া হিসেবে দেখতে চাই, বিশেষ করে দক্ষিণ এশিয়াকে। সে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা এটি ইতিবাচক নয়। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনাকে ধন্যবাদ। রেডিও স্পিকে একটি 40 সেকেন্ডের বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে।